প্রিয় ছাত্রছাত্রী, আশা করি বাড়িতে প্রত্যেকে ভালো আছো এবং তোমাদের বাড়িতে প্রত্যেকেই ভালো আছে। সমস্যা হলো কি, যে বিশ্বব্যাপী যে করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে, এই করোনা রক্ষা পাওয়ার জন্য আমাদের নিয়ম নীতিগুলো মেনে চলা দরকার। আমরা অযথা মাস্ক বাঁধতে পারবো না এবং আমরা অযথা ভিড়ের ভিতরে যাব না। আমরা বাড়িতে বসে তোমাদের পড়ার টেবিলে থাকবে এবং পড়ায় মনোযোগী থাকবে। এখন এই বিশ্ব পরিমণ্ডলে সেই পেশা তাকে দায়িত্ব পালন করতেই হবে। তোমরা ছাত্র, তোমাদের পেশা পড়াশোনা করা, আমরা শিক্ষক, আমাদের শিক্ষকতা পালন করা। যারা যে পেশায় নিয়োজিত সেই পেশায় যদি অটল থাকে তাহলে সে পৃথিবীতে উইন করবে। আপনি পেশার থেকে বিচ্যুত হয়ে যায় তাহলে সে পৃথিবীতে ফল করবে এবং পৃথিবীর বুকেই তাকে দোজখ ভোগ করতে হবে। আর নিয়ম নীতিগুলো মেনে চলবে, তারা পৃথিবীর বুকে স্বর্গীয় অবস্থা ভোগ করবে, স্বর্গীয় অবস্থা ভোগ করবে। প্রিয়, তোমরা আমার কথা বুঝতে পেরেছ। আমি মোহাম্মদ আলাউদ্দিন, সহকারী শিক্ষক, গোগা কালিয়ানী বিদ্যালয়। তোমরা আমার ইউটিউব চ্যানেলে আমার নাম এবং আমার স্কুলের নাম দিয়ে সার্চ করলে পেয়ে। প্রিয় ছাত্রছাত্রী, আমি তোমাদের নবম শ্রেণীর বিষয় ভূগোল থেকে পাঠদান করছি। আমার পাঠদানের বিষয় হলো অধ্যায় 3। অধ্যায় 3-এ তোমরা দেখবে এক পৃষ্ঠা নাম্বার 31, মানচিত্রের প্রকারভেদ, ক্লাসিফিকেশন অফ ম্যাপ। তোমরা এখানে দেখো ক্লাসিফিকেশন অফ ম্যাপ। আমি নিশ্চয় তোমরা মানচিত্র সম্পর্কে জেনেছো। আমি বিগত দিনে মানচিত্র সম্পর্কে বলেছিলাম। মানচিত্র হলো কি, যে কোনো বৃহৎ এলাকা, কোনো শহর, দেশ, বিশ্বব্যাপী আমরা একটা নির্দিষ্ট স্কেলে যখন আমাদের ছোট্ট খাতায় অঙ্কন করি তখন সেটা মানচিত্র হয় এবং মানচিত্রের মাধ্যমে আমরা বিশ্ব পরিমণ্ডলের সব কিছু আমরা আমাদের কল্পনা পেয়ে থাকি এবং যখনই পেয়ে থাকি তখন আমরা বিশ্ব সম্পর্কে জানা আমাদের সহজ হয়ে যায়। বর্তমান ইন্টারনেটের যুগ, বিশ্ব বলে রয়েছে, বিশ্ব হাতের মুঠোয়। কিন্তু যদি আমি যদি আমেরিকা সম্পর্কে জানতে চাই, আমেরিকা সম্পর্কে যদি আমার ইমাজিনেশন না থাকে, আমেরিকা সম্পর্কে আমার ধারণা ভালো হবে না, আমার সেদিকে আগ্রহ জন্মাবে না। এই জন্য আমরা মানচিত্রের মাধ্যমে সমস্ত দেশগুলোকে আমরা যেন চোখের সামনে দেখি এবং বর্তমান ইন্টারনেটের যুগে আমরা ঘরের কোণে বসে বিভিন্ন ধরনের সুযোগ। এখন আমরা যে অনলাইনে ক্লাসগুলো দিচ্ছি, প্রিয় ছাত্রছাত্রী, এই ক্লাসগুলো তোমরা লক্ষ্য করবে, অনেক পড়া তোমাদের এগিয়ে যাবে। যাই হোক, মানচিত্রের দিকে যাচ্ছি। এখন দেখো প্রিয় ছাত্রছাত্রী, মানচিত্রের যে ক্লাসিফিকেশন একটা দিয়েছি, মনে হয় তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ। আমি আশা করি প্রত্যেকে দেখতে পাচ্ছ মানচিত্রের। এখানে দেখো মানচিত্রে আমরা মানচিত্রে দুই ধরনের অবস্থা করি। একটা ব্যবহৃত স্কেল বিষয় থাকে এবং বিষয়বস্তু থাকে। স্কেল থাকে, বিষয়বস্তু থাকে। মাই ডিয়ার স্টুডেন্ট, প্রিয় ছাত্রছাত্রী, এখানে দেখো স্কেলের ভিতরে বৃহৎ স্কেল থাকে এবং ক্ষুদ্র স্কেল থাকে। আর এই বিষয়বস্তুর ভিতরে মানচিত্র থাকে, পরিমাণগত মানচিত্র থাকে এবং কিছু সাংস্কৃতিক মানচিত্র আছে, কালচারাল ম্যাপ আছে, সাংস্কৃতিক মানচিত্র। সেগুলো আমরা পরে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, এখন আমি তোমাদের এই ব্যবহৃত স্কেল এবং বিষয়বস্তু, ব্যবহৃত স্কেল কি? স্কেল হলো কি, মানচিত্র তখন ওই কাগজের যে মাপ, ওই মানচিত্রের ভিতরে যে মাপ আছে, ওই মাপে মনে করো 1 সেন্টিমিটার সমান 10 কিলোমিটার, 1 সেন্টিমিটার সমান 1 সেন্টিমিটার সমান 10 গজ। এইরকম ধরনের মানচিত্র আমরা বৃহৎ এবং ক্ষুদ্র স্কেলে অঙ্কন করে থাকি। এইগুলো হলো ব্যবহৃত স্কেল এবং বিষয়বস্তু। ওই আমরা যখন মানচিত্র
তো নিশ্চিতভাবে আমাদের কোনো উদ্দেশ্য সফল করায় বিষয়বস্তু, যেমন ওর ভিতরে জনসংখ্যা থাকতে পারে, তারপর উৎপাদন থাকতে পারে, বিভিন্ন জিনিস উৎপাদন থাকতে পারে, তারপরে দেখা যায় যে পাহাড় পর্বত থাকতে পারে, তারপরে আবহাওয়ার অবস্থা থাকতে পারে, এরকম ধরনের এগুলো বিষয়বস্তু হিসেবে থাকে। এখন আমি তোমাদের এই মানচিত্র সম্পর্কে আরও আমি ধারণা দিচ্ছি। এখন দেখো, এছাড়া মানচিত্রের আমরা এই মানচিত্রের মনে করো গুণগত মানচিত্র, এই যে বিষয়বস্তু বিরতি যে কোনো আমি তোমাদের একটা মানচিত্র এঁকে আমি এখানে দেখাই দিচ্ছি। মানচিত্রকে ছোট্ট করে আমি একটা মানচিত্র এই গ্যাপের ভিতরে আঁকছি, এই ছোট করে প্রিয় শিক্ষার্থী দেখো, মনে করো বিশ্ব মানচিত্রের ভিতরে দেখছো, এই মানচিত্রটা বিশ্ব মানচিত্রের ভিতরে আমাদের মনে করো এই মানচিত্রটা তোমরা দেখছো। বিশ্ব মানচিত্র এত ক্ষুদ্র স্কেলে করা হয়, অনেক জায়গা লাগে, এই জন্য ছোট কাগজে আঁকতে গেলে স্কেলটা খুব ছোট হয়ে যায়। তার মানে 1 ইঞ্চি 1 সেন্টিমিটার সমান হয়তো 1 লাখ কিলোমিটার হয়ে যাবে। এখানে এই যে এখান থেকে যদি আমরা 1 সেন্টিমিটার দেই, ক্ষুদ্র স্কেলের, যেটা আমি বলছি ক্ষুদ্র স্কেল, এটা ক্ষুদ্র স্কেলের কথা বলছি। দেখো এইখান থেকে আমরা এখানে এই যদি এইটুখানি মাপি, তাহলে এখানে দেখা যাবে এই বাংলাদেশের ভিতরে এখানে দেখা যাবে যে এই 1 সেন্টিমিটার সমান 20 মাইল, 20 km, 1 সেন্টিমিটার সমান 20 km হয়ে যাবে। তাহলে এটা খুব ক্ষুদ্র স্কেলে আঁকা হয়। আবার বৃহৎ স্কেলের কথা যেটা বলছি, মৌজা মানচিত্র। আচ্ছা শিক্ষার্থী তোমরা দেখতে পাচ্ছ কিনা ম্যাপটা? আচ্ছা ম্যাপটা দেখতে পেয়েছো, দেখো ম্যাপটা খেয়াল করো, ওটা আমি ক্ষুদ্র স্কেলে দেখালাম, এবার বৃহৎ স্কেলে দেখাবো। শিক্ষার্থী আমরা যে জমির মানচিত্র দেখে থাকি, জমি, আমাদের বাড়িতে জমির মানচিত্র আছে, মনে করো জমির মানচিত্র, জমির কাগজটা এরকম, এর ভিতরে মনে করো এই একটা রয়েছে প্লট, এখান থেকে একটা প্লট রয়েছে, এই একটা প্লট রয়েছে, এখান থেকে একটা প্লট রয়েছে, তারপরে এই একটা প্লট রয়েছে, এইখান থেকে একটা এরকম। এটার 1 2 3 4 5 6 7 এরকম করে নাম্বারিং করা আছে, এই প্লটের নাম্বার দেওয়া আছে। এদিকে স্কেলে করা আছে বৃহৎ স্কেলে, কারণ বৃহৎ স্কেলে কি জন্য, যে 16 ইঞ্চিতে 1 মাইলের আমাদের মৌজা মানচিত্রগুলো 16 ইঞ্চিতে 1 মাইল করা আছে। আর আমরা যখন ক্ষুদ্র স্কেলে মানচিত্র, তখন দেখা যাচ্ছে 1 ইঞ্চিতে হয়তো 50 মাইল আছে, 1 ইঞ্চিতে 50 মাইল আছে, অথবা 1 সেন্টিমিটারে 50 মাইল আছে, 1 সেন্টিমিটারে 50 মাইল আছে। কি যে মানে বৃহৎ এলাকাকে যদি আমরা দেখাই, তাহলে ছোট স্কেলে আমরা অনেক বড় জায়গা দেখাতে গেলে এবং বৃহৎ স্কেলে আমরা এই জমির মানচিত্র দেখা যায় যে একটা জমি কতটুকার বড়, আর মানচিত্রটা এর কত বড় মানচিত্র। যদি এটা ক্ষুদ্র স্কেলে মানচিত্র, তাহলে এখান থেকে হতো, কিন্তু এখান থেকে এই পর্যন্ত মনে হয় দেখা যাচ্ছে 200 ফুট আছে, এখান থেকে এই পর্যন্ত 200 ফুট আছে, এই কিন্তু 1 ইঞ্চি হবে, 1 ইঞ্চিতে প্রায় 200 ফুট আছে। এটা তাহলে বৃহৎ স্কেল। তাহলে বৃহৎ এবং ক্ষুদ্র স্কেল তোমরা প্রিয় শিক্ষার্থী। এখন দেখো, এখন তোমাদের গুণগত মানচিত্র এবং পরিমাণগত মানচিত্র। এখানে দেখো গুণগত মানচিত্রের ভিতরে কি ভূতাত্ত্বিক মানচিত্র, ভূসংস্থানিক মানচিত্র, ভূমির মানচিত্র, দেয়াল ভূচিত্রাবলী মানচিত্র। যাক, এগুলো আমরা ভূমির মাটির গুণাগুণ, ভূমির অবস্থা, আমাদের পৃথিবীর অভ্যন্তরে কি আছে তার অবস্থা, এবং এরকম ধরনের আমরা পরিমাণ কত হলো বায়ুর উত্তাপ, বৃষ্টিপাত, তারপরে জনসংখ্যা, এই সবগুলো আমরা পরিমাণগত মানচিত্র দেখে থাকি। তোমরা যদি বইটা, আমি তা বুঝিয়ে দিলাম, বইটা যদি পড়ো তাহলে আরও অনেক বুঝতে পারবে। এখন দেখো আমি কতগুলো অন্য মানচিত্রের কথা এখানে বলছি। এখন তোমরা আমার ম্যাপের বাম দিকে ব্ল্যাকবোর্ডের বাম দিকে লক্ষ্য করো, এখানে আমি কতগুলো
কতগুলো আমি ম্যাপের নাম লিখেছি। এখানে দেখো 1 নম্বর হচ্ছে মৌজা মানচিত্র। 1 নম্বর মৌজা মানচিত্র। আমি তোমাদের মৌজা মানচিত্রটা বুঝিয়ে দিছি। এইভাবে আমরা জমি যখন আমিনি জমি মাপে তখন মনে করে এটা তোমার 43 দাগ, এখানে একটা 44 দাগ আছে, 44 দাগ আছে, এইরকম এইগুলো হচ্ছে মৌজা মানচিত্র। আমাদের বাড়িতে অনেকের ম্যাপ আছে মৌজা মানচিত্র, যা আমরা জমিগুলো মালিকানা রাখার জন্য গভর্নমেন্ট এই কাজটা করেছে। এটা হলো মৌজা মানচিত্র। এটা তারপরে হলো কি ভূসংস্থানিক মানচিত্র। ভূসংস্থানিক মানচিত্র হলো কি, এটা অত্যন্ত সূক্ষ্ম, এটা একেবারে খুব না মাঝারি ধরনের একটা স্কেল এখানে করা হয়েছে এবং এতে বিভিন্ন ধরনের তথ্য, যত রকমের তথ্য থাকা দরকার এখানে একটা তথ্য বাদ নাই। এই ভূসংস্থানিক মানচিত্র রাখা হয়। এটা হচ্ছে ভূসংস্থানিক মানচিত্র। তারপরে দেখো এই স্কেলগুলো তোমরা এখানে কত ইস্টু কততে দেওয়া আছে। এখানে দেখো নিচে আছে 1:1 লাখ, এরকম ভূসংস্থানিক মানচিত্র এইভাবে করা আছে। আর আগে যে মৌজা মানচিত্র 16 ইঞ্চিতে 1 মাইল আমি তোমাদের বললাম। তারপরে দেখো দেয়াল মানচিত্র। এই দেয়াল মানচিত্রগুলো খুব ক্ষুদ্র স্কেলে করা হয়, এগুলো ক্ষুদ্র স্কেলে করা হয়। দেয়াল মানচিত্র আমরা সাধারণত ক্লাসে যখন পড়াই তখন দেয়াল মানচিত্রগুলো তোমাদের দেখে থাকি। দেয়াল মানচিত্র বিশ্ব মানচিত্র, এটা আমি তোমাদের দেয়াল মানচিত্রটা আচ্ছা প্রিয় শিক্ষার্থী, আমি শেষ বেলায় তোমাদের দেয়াল মানচিত্রটা দেখে দেব। তারপর দেখো ভূচিত্রাবলী বা অ্যাটলাস মানচিত্র। এই মানচিত্রের ভূচিত্রাবলী এই মানচিত্র করা হয়। এটি প্রাকৃতিক জলবায়ুগত পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ভাগ করা হয়, ভূসংগতের মানচিত্র করা হয়। হ্যাঁ, এগুলো অ্যাটলাসে মানে বই আকারে এই মানচিত্রগুলো থাকে এবং এর স্কেল হলো 1:10 লাখ। তারপর দেখো প্রিয় শিক্ষার্থী প্রাকৃতিক মানচিত্র। প্রাকৃতিক মানচিত্র যে মানচিত্র কোনো দেশ বা অঞ্চলের বিভিন্ন প্রাকৃতিক পর্বত, মালভূমি যে সমস্ত মানচিত্র থাকে সেগুলো হচ্ছে প্রাকৃতিক মানচিত্র। এটা তোমরা মানচিত্র দেখলে বুঝতে পারবে। হয়তো পর্বতে থাকে, মালভূমি থাকে, নদীর থাকলো এইগুলো। তারপরে জলবায়ুগত মানচিত্র। জলবায়ু কি, যে তোমরা অনেক সময় টেলিভিশনে খবরে মানচিত্র দেখায়, জলবায়ুর মানচিত্র দেখায়, ওই দেখে আমরা বুঝতে হবে জলবায়ুটা কিরকম। এই হচ্ছে জলবায়ু মানচিত্র। তারপরে উদ্ভিজ্জ বিষয়ক মানচিত্র, ভেজিটেশন। দেখা যাচ্ছে যে কোন অঞ্চলে কিরকম উদ্ভিদ আছে, বিশ্বে অথবা কোনো দেশের অঞ্চলে কোন অঞ্চলে কিরকম উদ্ভিদ আছে, সেগুলো সেই বন্টনগুলো এই মানচিত্রে দেখানো হয়ে থাকে। তারপরে রাজনৈতিক মানচিত্র। রাজনৈতিক মানচিত্র দেশগুলো তৈরি করা হয়, রাষ্ট্রের রাজধানী, গুরুত্বপূর্ণ শহর দেখানো হয়। এখানে সীমানা সংক্রান্ত সীমানা দেখিয়ে রাজনৈতিক মানচিত্র করা হয় এবং বিভিন্ন এখানে মধ্যে রাজধানী, গুরুত্বপূর্ণ শহর এগুলো সেখানে রাজনৈতিক মানচিত্র অ্যাডমিনিস্ট্রেশন মানে প্রশাসন সুন্দর করে চালানোর জন্য এই মানচিত্রগুলো প্রয়োজন হয়। বন্টন মানচিত্র, যে সমস্ত মানচিত্রে জনসংখ্যার বন্টন, কোথায় কত জনসংখ্যা আছে একটা দেশের ভিতরে, যেমন যশোরে কত জনসংখ্যা, শহরে কিরকম জনসংখ্যা থাকে, তারপর পল্লী অঞ্চলে কিরকম জনসংখ্যা থাকে, এখানে ডট দিয়ে করা থাকে। যেমন যদি আমার বাংলাদেশে 2000 ডট হয়, তাহলে আমরা এই ডটগুলো যেখানে ঘন জনসংখ্যা সেখানে ডটগুলো ঘনে দেবো এবং যেখানে ডট পাতলা দিব। তার মানে একটা ডটে মনে করো 20,000 করে জনসংখ্যা থাকবে। এইভাবে আমরা ডট দিয়ে আমরা বন্টন মানচিত্র করে থাকি। ঐতিহাসিক মানচিত্র, ঐতিহাসিক স্থাপত্য নিয়ে যে সমস্ত মানচিত্র, ঐতিহাসিক মানচিত্র, যেমন আমরা ঐতিহাসিক মানচিত্র আমাদের দেখে থাকি, যেমন ঐতিহাসিক স্পট থাকে আমাদের বাংলাদেশে, পাহাড়পুর, বৌদ্ধবিহার, তারপরে আছে এইগুলো করে থাকে। যেমন কোনো অঞ্চলে যেমন হচ্ছে পানিপথের যুদ্ধ, তারপরে হচ্ছে এরকম বড় বড় যুদ্ধ আমাদের বাংলাদেশে অনেক সময় 1971 সালে যুদ্ধ হয়েছিল, কোথায় কীরকম ভাবে যুদ্ধ হয়েছিল। সাতক্ষীরা অঞ্চলে একটা বিরাট যুদ্ধ হয়েছিল। এগুলো
এরকম ধরনের ঐতিহাসিক যে সমস্ত হিসাব আছে সেখানে এইগুলো করা হয়। সামাজিক মানচিত্র, সামাজিক মানচিত্র পৃথিবীর বিভিন্ন অঞ্চলের সমাজ ব্যবস্থার উপর ভিত্তি করে, তার মানে কোথায় কীরকম সমাজ ব্যবস্থা আছে তার উপরে ভিত্তি করে এই মানচিত্রগুলো করা হয়ে থাকে। ভূমি ব্যবহার মানচিত্র, আসলে আমরা আমাদের জমিগুলো কী কায়দায় কীভাবে ব্যবহার করছি সেই জমিগুলো দেখানো, যেমন কৃষিকাজে কতটা জমি ব্যবহার করা হয়, তারপরে আমরা কতটুকু বাগান লাগাচ্ছি, তারপরে কতটুকু আমরা ধান লাগাচ্ছি, কতটুকু পাট লাগাচ্ছি, এইগুলো আমাদের ভূমি ব্যবহার মানচিত্র। কতটুকু আমরা আমাদের এই আবাসস্থল করছি, এইগুলো আমাদের এই মানচিত্রে দেখানো হয়। মানচিত্রে, যাই হোক প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের মানচিত্র সম্পর্কে যে কথাগুলো বললাম এগুলো তোমরা মনে রাখবে। এখন আমি মানচিত্র আসছে শেষ হয়ে এখন আমি তোমাদেরকে একটা সৃজনশীল, এর উপরে সৃজনশীল প্রশ্ন দিব। এই সৃজনশীল প্রশ্নটা দিতে গেলে আমার উদ্দীপক দিতে হবে, তারপর আমি তোমাদের প্রশ্ন দিব এবং প্রশ্ন বলে দিব। আমি এইখানে এগুলো মুছে দিয়ে এইখানে সৃজনশীল প্রশ্নটা লিখছি। আচ্ছা, আমি উদ্দীপকটা, প্রিয় শিক্ষার্থী তোমরা উদ্দীপকটা সাথে সাথে পড়ে নেবে, আমার তো টাইম কম, তোমরা পড়ে নেবে। করিম সাহেব জমি মাপার জন্য আমিন আনলেন। আমিন সাহেব একটি ম্যাপ বের করেন। আমিন সাহেব একটি মানচিত্র বের করে জমির চিনে নিলেন। এবং বিভিন্ন দিক হতে মেপে জমির দৈর্ঘ্য প্রস্থ বের করে ক্ষেত্রফল করে জমি ঠিক করে দিলেন। প্রিয় শিক্ষার্থী, এখানে দেখো আমি একটা মৌজা মানচিত্র থেকে উদ্দীপকটা নিয়েছি। এখানে দেখো করিম সাহেব জমি মাপার জন্য আমিন আনলেন। আমিন সাহেব একটি মানচিত্র বের করে জমি চিনে নিলেন এবং বিভিন্ন দিক হতে বিভিন্ন মেপে জমির দৈর্ঘ্য প্রস্থ বের করে ক্ষেত্রফল তৈরি করে জমি ঠিক করে দিলেন। তার অর্থ হলো এই যে লোকটা জমি মাপার জন্য লোক এনেছে, সেই জমি হয়তো কম আছে বলে কোনো দিকে জমিটা বেশি আছে, তাই আমিন সাহেব এসে
বিভিন্ন দিক থেকে জমিটা মেপে তার সীমানাগুলো ঠিক করলেন এবং জমির 8 দিক মেপে দৈর্ঘ্য প্রস্থ মেপে জমির ক্ষেত্রফলটা বের করে তার নকশাটা বুঝিয়ে দিলেন এবং তার জমির পট্টার সাথে মিলিয়ে জমি ঠিক করে দিলেন। প্রিয় শিক্ষার্থী, এখন আমি প্রশ্ন করছি, এখন দেখো মানচিত্র সম্পর্কে, আমি এত সময় মানচিত্র সম্পর্কে পড়ালাম। এখন তোমরা দেখো আমি এটা মুছে দিচ্ছি, এখন আমি প্রশ্ন করছি তোমাদের। ক নাম্বারে বৈচিত্র্য মানচিত্রের স্কেল কত? প্রিয় শিক্ষার্থী, আমি উত্তর একেবারে দিয়ে দেই। এখানে বৈচিত্র্য সূচক মানচিত্রগুলো খুব বৃহৎ না এবং খুব ক্ষুদ্রও না, এটা মাঝারি ধরনের একটা স্কেল এখানে করা হয়েছে, এইভাবে এর উত্তর হবে। যাই হোক, মৌজা মানচিত্র বর্ণনা করো। প্রিয় শিক্ষার্থী, খ নম্বরে দেখো, মৌজা মানচিত্র বর্ণনা করো। প্রিয় শিক্ষার্থী, আমি উদ্দীপকের ভিতরে মৌজা মানচিত্র উল্লেখ করেছিলাম। এখন মৌজা মানচিত্র কি? যে মৌজা মানচিত্র আমরা জমিগুলো মালিকানা রাখার জন্য, জমি মাপার জন্য, জমিগুলো দখলে রাখার জন্য, কাগজপত্রে পর্চায় রাখার জন্য গভর্নমেন্ট এই সিস্টেমটা করেছে এবং জমি রেজিস্ট্রি করতে গেলেও এই মৌজা মানচিত্র লাগে। এর থেকে দাগ নাম্বার তুলে, ওতে দাগ নাম্বার দেওয়া থাকে, তুলে নিয়ে রেজিস্ট্রি করতে হয়, তাতে জমিটা মালিকানা হয়ে যায়। যাই হোক, এই হলো মৌজা মানচিত্র, এইভাবে মৌজা মানচিত্র বর্ণনা করা যায়। প্রিয় শিক্ষার্থী, এবার গ নাম্বারে দেখো, গ নাম্বারে উদ্দীপকের আলোকে মৌজা মানচিত্রের গুরুত্ব ব্যাখ্যা করো। প্রিয় শিক্ষার্থী, এখনো মৌজা উদ্দীপকের আলোকে মৌজা মানচিত্রের গুরুত্ব ব্যাখ্যা করো। প্রিয় শিক্ষার্থী, নিশ্চিতভাবে তোমরা পড়েছো, আমি যে পড়াইছি আগে থেকে, মৌজা মানচিত্র অতি গুরুত্ব রয়েছে। কারণ মৌজা মানচিত্র যদি না থাকতো তাহলে আমাদের জমি নিয়ে মারামারি ঝঞ্ঝাট হতে, তো কার জমি কোনটা আমরা চিনতে পারতাম না। মৌজা মানচিত্রে দাগ কেটে কেটে, ঘর প্লট কেটে কেটে ওখানে নাম্বারিং করা হয়েছে এবং কোন নাম্বারের জমিটা কার মালিকানায় আছে পর্চায় উল্লেখ করা আছে, এবং যখন মালিকানা চেঞ্জ করা হয় তখন ওই পর্চা দিকে আরেকজনের নাম ওখানে বসায় তার নামে রেকর্ডভুক্ত করে দিলে মালিকানা চেঞ্জ হয়। এইভাবে আমরা এই জমিগুলো রেকর্ড সংরক্ষণ করা আছে, এর গুরুত্ব অপরিসীম। মাই ডিয়ার শিক্ষার্থী, এবার ঘ নাম্বারে দেখো, ঘ নাম্বারে দেখো, আমি একটা প্রশ্ন এখানে মুছে দেই। ঘ নাম্বারে, ঘ নাম্বারে দেখো, উদ্দীপকের আলোকে, উদ্দীপকের আলোকে, উদ্দীপকের আলোকে সাংস্কৃতিক মানচিত্রে গুরুত্ব ব্যাখ্যা করো। প্রিয় শিক্ষার্থী, উদ্দীপকে হয়তো আমি মৌজা মানচিত্রের কথা বলেছি, কিন্তু আসলে মানচিত্র তো সেটাও তো মানচিত্র। মৌজা মানচিত্রের যে গুরুত্ব থাকে অন্য মানচিত্রের অন্য গুরুত্ব থাকে। এখন আমরা ওর থেকে কিছু হিন্টস পেয়ে যাই যে মৌজা মানচিত্রে যদি এই গুরুত্ব হয় তাহলে অন্য মানচিত্রের নিশ্চয়ই গুরুত্ব আছে। তোমরা যদি বই পড়ে থাকো, বই পড়লে সেই মানচিত্রের গুরুত্ব পেয়ে যাবে। যাই হোক, মৌজা উদ্দীপকের আলোকে, উদ্দীপকের আলোকে সাংস্কৃতিক মানচিত্রের, এখানে সাংস্কৃতিক মানচিত্র বলতে যেমন রাজনৈতিক মানচিত্র, যেমন মৌজা মানচিত্রের গুরুত্ব রয়েছে, রাজনৈতিক মানচিত্রেরও গুরুত্ব রয়েছে।
রাজনৈতিক মানচিত্র, রাজনৈতিক মানচিত্র যদি না থাকতো তাহলে পলিটিক্যাল কাজগুলো করা যেত না, দেশের অ্যাডমিনিস্ট্রেশন ব্যবস্থা ঠিক হতো না, দেশের আন্তর্জাতিক সীমানা ঠিক করা যেত না। এই জন্য রাজনৈতিক মানচিত্র, এই মানচিত্রে আন্তর্জাতিক সীমানাগুলো ঠিক করা থাকে এবং বর্ডার বেল্টে যে সমস্ত আমাদের ঘাঁটি রয়েছে সেই ঘাঁটিতে আমরা বর্ডার বেল্টে দিয়েছি। তারপরে জেলা উপজেলা পর্যায়ে প্রশাসন কেন্দ্র রয়েছে, রাজধানী রয়েছে, বিভাগীয় জেলা শহর রয়েছে, এইসব অ্যাডমিশন চালানোর জন্য অতি গুরুত্বপূর্ণ। প্রিয় শিক্ষার্থী, আরও অনেক বলা যাবে, সময় সংক্ষেপ, তোমরা যদি পড়ে থাকো অনেক বর্ণনা করতে পারে। যাই হোক প্রিয় শিক্ষার্থী, তোমরা এই করোনা ভাইরাসের নিয়ম নীতিগুলো মেনে চলবে, কোনো রকমের এদিক ওদিকে যাবে না, পড়ার টেবিলে থাকবে। আর আমরা যে ক্লাসগুলো দিচ্ছি এই ক্লাসগুলো বসে বসে দেখো, নেটে অযথা ফালতু জিনিস না দেখে এই নেটে এই ক্লাসগুলো দেখো, ক্লাস দেখতে দেখতে তোমাদের মুখস্থ হয়ে যাবে ক্লাস, কারণ আমরা পড়া দিয়েছি, তোমরা চোখ বুঝিয়ে শুনবে, এগুলো শুনতে শুনতে তোমাদের মুখস্থ হয়ে যাবে। যাই হোক প্রিয় শিক্ষার্থী, আর সময় নাই, আমি আমার পাঠদান এখানে শেষ করলাম। প্রত্যেককে ধন্যবাদ।